পুঁজিবাজার নিয়ন্ত্রণে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানোর উদ্যোগে ক্ষুব্ধ বিনিয়োগকারী। ডিএসই সিদ্ধান্ত নেয়নি, সরকার এসিসি নিয়ন্ত্রণ করবে না। সংসদের নবম অধিবেশন শুরু, 9 জুন বাজেট পেশ। খালেদা জিয়া দেশে ফিরলে বিএনপির অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত। রেন্টাল এবং কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলো ব্যর্থ বলে অনেকে দাবি করলেও ভিন্নমত কারো কারো। এলডি মওকুফের আবেদন উদ্যোক্তাদের। আসসালামু আলাইকুম, রিয়াজ হাফিজ আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টার 21 সংবাদে। শেয়ার বাজারের নিরাপত্তা নিশ্চিত করতে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো ও বিনিয়োগকারীদের পরিচয়পত্র দেওয়ার সরকারি উদ্যোগে ক্ষোভ প্রকাশ করেছেন বিনিয়োগকারীরা। এসবের বদলে বাজারের স্থিতিশীলতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ বলছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ধরনের প্রস্তাব দিলেও এই মুহূর্তে তা বাস্তবায়নের কোনো পরিকল্পনা তাদের নেই। মেহেদী হাসানের রিপোর্ট। শেয়ার বাজারের ক্রমাগত দরপতনে গত কয়েক মাস ধরেই ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনের সড়কটিতে বিক্ষোভ ভাঙচুর নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। এই বিক্ষোভ দমনে এবং বিক্ষোভকারীদের শনাক্ত করতে বৃহস্পতিবার বিনিয়োগকারীদের পরিচয়পত্র দেওয়া সহ নানা উদ্যোগের কথা জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে সরকারের এই উদ্যোগের সমালোচনা করলেন বিনিয়োগকারীরা। আমরা চাই বাজার স্বাভাবিক, আইডি কার্ড কাকে দিবে? ঢাকা স্টক এক্সচেঞ্জের বিল্ডিং এ ইনভেস্ট হওয়ার 1000, 2000, 3000, 33 লক্ষ বিনিয়োগকারীকে আইডি কার্ড দেওয়ার ব্যবস্থা করুন। কিভাবে দিবে? এটা কখনো সম্ভব না। তাদের দাবি, বাজারের অস্বাভাবিক দরপতনে পুঁজি হারিয়ে নিঃস্ব হওয়ার কারণেই রাস্তায় নামেন তারা। তাই বাজার স্থিতিশীল হলেই তাদের আর রাস্তায় নামতে হবে না। সিসি ক্যামেরা লাগানো উচিত, যেনারা প্রস্তাব করেছে তেনাদের অফিসে। যেখানে আমরা তো দলিতের পক্ষে না, আমরা সৎভাবে ব্যবসা করে বাঁচতে চাই। আমাদেরকে বাঁচার অধিকার দিতে হবে, আমাদের মৌলিক অধিকার দিতে হবে। তবে ডিএসি সভাপতির দাবি, এ ধরনের প্রস্তাবনা ডিএসি নয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এগুলো এখনই বাস্তবায়নের কোনো পরিকল্পনা তাদের নেই। ডিএসি বোর্ড উইল ডিসাইড এটা করবে কিনা, এবং আইডি কার্ড হলে যদি কোনো বিনিয়োগকারী কোনো ব্রোকারেজ হাউস থেকে নিতে চায় তাহলে নিতে পারে। এরকম ব্যাপারটা এরকম না যে 33 লাখ বিনিয়োগকারীকে আইডি কার্ড দিতে হবে একেবারে 7 দিনের ভিতরে, এরকম না। এদিকে রোববার ডিএসি সাধারণ সূচক 205 পয়েন্ট কমে 5512 পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া 255 প্রতিষ্ঠানের মধ্যে 239টিরই দাম কমেছে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। আগামী অর্থ বছর থেকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এসিসির কোনো কাজে সম্পৃক্ত থাকবে না অর্থ মন্ত্রণালয়। একথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সচিবালয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসির সঙ্গে প্রাক বাজেট বৈঠকে এ ধরনের আশ্বাস দেন। বৈঠকে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পক্ষে আগামী বাজেটে পুঁজিবাজার সংক্রান্ত কিছু সুপারিশ দেওয়া হয়। এছাড়া বিনিয়োগকারীদের কর শনাক্তকরণ নম্বর বাধ্যতামূলক না করা ও শেয়ার বাজারে কালো টাকা সাদা করার সুযোগ রাখারও প্রস্তাব করে ডিএসসি এবং সিএসি। আমার ইচ্ছা হলো যে আগামী বছরে অর্থ মন্ত্রণালয় উইল নট বি ইনভলভড ইন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। তো তার আগেই যা মিটিং টিটিং করা সেগুলো শেষ করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। নবম জাতীয় সংসদের নবম অধিবেশন শুরু হলো আজ। এই অধিবেশনে 9 জুন পেশ করা হবে জাতীয় বাজেট। আর আজ শুরুতে স্পিকার অ্যাডভোকেট আব্দুল হামিদ বিরোধী দলকে সংসদে আসার জন্য আবারও আহ্বান জানিয়েছেন। এদিকে বিএনপির সংসদীয় দল এক প্রেস ব্রিফিং এ জানিয়েছে, বিদেশ সফররত বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া দেশে ফিরলেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। রিপোর্ট করছেন ফাল্গুনী দত্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে স্পিকার অ্যাডভোকেট আব্দুল হামিদ বলেন, সংসদই সকল আলোচনার কেন্দ্র। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং অগণতান্ত্রিক কার্যক্রম রুখে দিতে বিরোধী দলকে সংসদে আসার আহ্বান জানান তিনি। গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক বিকাশই সকল অগণতান্ত্রিক শক্তিকে রুখতে পারে। জনগণ আশা করে দেশের সকল রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হোক সংসদ, আর এক্ষেত্রে বিরোধী দলের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি গণতন্ত্রের পূর্ণ বিকাশের স্বার্থে বিরোধী দলকে সংসদে এসে তাদের রাজনৈতিক ইস্যুগুলোতে কথা বলার উদাত্ত আহ্বান জানাচ্ছি। এর আগে সংসদের মিডিয়া সেন্টারে বিএনপি সংসদীয় দল জানিয়েছে, সরকার সংসদ ভেঙে দিয়ে মধ্যবর্তী নির্বাচনের দাবি মেনে নিলে সংসদে যাবে বিএনপি। তবে 29 মে বিরোধী দলীয় নেতা বেগম জিয়া দেশে ফিরলেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
সত্যিকার অর্থে সংসদ কার্যকর থাকতো, বিরোধী দলের ভূমিকা তারা প্রত্যাশা করত, তাহলে 2.5 বছরে এইসব সমস্যা নিয়ে আলোচনা করার সুযোগ তারা দিতে পারতেন। সেই কারণে আমরা মনে করি এই সরকারের কাছে আর দাবি পেশ করে লাভ নাই। এই সংসদ অকার্যকর, এই সংসদকে ভেঙে দিয়ে জনপ্রিয়তা যাচাইয়ের জন্য মধ্যবর্তী নির্বাচনের দাবি আমরা তুলি। এদিকে কার্য উপদেষ্টা কমিটির সভা শেষে প্রেস ব্রিফিং এ চিফ হুইপ আব্দুল শহীদ বলেন, সংসদে সবার সমান অধিকার, গণতন্ত্রের স্বার্থে বিরোধী দলের সংসদে আসা উচিত। ওনারা যোগদান করারও সুযোগ আছে, এটা নিয়ে আমার মনে হয় যে কোনো সদস্য তার ইচ্ছে মতো আসতেও পারেন, দেখতেও পারেন। তিনি বলেন, সংসদ অধিবেশন কতদিন চলবে তা এখনো নির্দিষ্ট করা হয়নি। এবারের অধিবেশনে 40 ঘন্টা নির্ধারিত সময়ে মোট 10টি বিল উত্থাপন করা হবে। ফাল্গুনী দত্ত, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে সংসদে যোগ দেয়া নিয়ে বিরোধী দলের 3 নেতার 3 ধরনের বক্তব্যকে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বলেছেন সুরঞ্জিত সেনগুপ্ত। অন্যদিকে এমপিও ভুক্তি নিয়ে সংসদে এমপিদের তোপের মুখে পড়েন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মন্ত্রী অবশ্য বিলম্বের জন্য অর্থ মন্ত্রণালয়কে দায়ী করেছেন। তবে শিক্ষক নিয়োগে জাতীয় শিক্ষক নিয়োগ কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন তিনি। রিপোর্ট করছেন সাবিনা সুমি। এফডিসিসি এর বেয়াদব সভাপতি বলে এমপিরা লেখাপড়া জানে না, আর এখানে মাননীয় শিক্ষামন্ত্রীর যে অসহায়ত্ব প্রকাশ করেন, তার কিছু করার নাই। তার মানে আমরা সংসদ কি করব? এমপিও ভুক্তি নিয়ে এভাবেই সংসদ সদস্যদের তোপের মুখে পড়তে হয় শিক্ষামন্ত্রীকে। তবে মন্ত্রী সংসদকে জানান, 2010-2011 অর্থবছর থেকে এমপিও ভুক্তির জন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা তৈরি করা হয়েছে, কিন্তু অর্থ মন্ত্রণালয়ের কাছ থেকে বরাদ্দ না পাওয়ায় বিষয়টি চূড়ান্ত করা যাচ্ছে না। আমাদের যে পরিমাণ টাকা আগামী বছর 12 মাস ধরে বেতন দিতে হবে এবং তার পরবর্তীকালে স্থায়ীভাবে জীবনভর সেই বেতন বয়ে যেতে হবে, সেই পরিমাণ টাকা আগামী বছরে যদি আমরা বাজেটে নিশ্চয়তা না পাই, এবং তাহলে পরে আমরা কিভাবে এত টাকা 450-500 কোটি টাকার দায়িত্ব আমরা কিভাবে নিতে পারি? তিনি আরো বলেন, শিক্ষাকে আধুনিক করতে 20,000-এরও বেশি মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং মোবাইল ল্যাবরেটরি স্থাপন করেছে সরকার। 1000 প্রতিষ্ঠানের তালিকা একদিকে অনুমোদন হয়েছে এবং সেটা টেন্ডার প্রক্রিয়ার মধ্যে আছে। এদিকে সংসদে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বিএনপির মধ্যবর্তী নির্বাচন চাওয়ার দাবি হাস্যকর এবং অযৌক্তিক। শরৎকালীন অধিবেশন হতো, বাজেট সেশনও হতো, কিন্তু পরবর্তীকালে যখন দেখা গেল যে সংসদই আর ডাকা হচ্ছে না, তখন সংবিধান সংশোধন করে আমরা আর্টিকেল 72-তে আরেকটি সাব আর্টিকেল যোগ করে ঠিক করা হলো যে প্রতি জাতীয় সংসদে ভবঘুরে ও নিরাশ্রয় ব্যক্তি পুনর্বাসন বিল 2011 ও আইনগত সহায়তা প্রদান সংশোধন বিল 2011 উত্থাপিত হয়েছে। এর আগে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের 2010 সালের বার্ষিক প্রতিবেদন সংসদে উত্থাপন করা হয়। সাবিনা সুমি, 21 টেলিভিশন, ঢাকা। স্বল্প সময়ের মধ্যে বিদ্যুৎ ঘাটতি মোকাবেলায় রেন্টাল এবং কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলো ব্যর্থ। কোন বিশেষজ্ঞ এমন অভিযোগ করলেও কেউ কেউ বলছেন এছাড়া সরকারের আর কোনো উপায় ছিল না। এদিকে নির্দিষ্ট সময়ের মধ্যে যেসব কেন্দ্র উৎপাদনে আসতে ব্যর্থ হয়েছে তাদের এলডি মওকুফের আবেদন জানিয়েছেন উদ্যোক্তারা। মঞ্জুরুল আলম পান্নার ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব। বিদ্যুৎ ঘাটতি মোকাবেলায় স্বল্প ও মধ্যমেয়াদে বিদ্যুতের উৎপাদন বাড়াতে নানামুখী উদ্যোগ নিয়ে এগোচ্ছে সরকার। এর মধ্যে রেন্টাল, কুইক রেন্টাল অন্যতম। তবে ভাড়াভিত্তিক এই বিদ্যুৎ কেন্দ্রগুলোর অধিকাংশ নির্দিষ্ট সময়ের মধ্যে উৎপাদনে আসতে ব্যর্থ হওয়ায় বিষয়টি এখন ব্যাপক সমালোচিত। রেন্টাল পাওয়ার স্টেশনের নামে তারা কিন্তু নর্মাল প্রসিডিওর, একটা লোককে দিল, সে ওয়ার্ক অর্ডার আনলো, পুরোনো পাওয়ার স্টেশন আনলো যেগুলো অচল হয়ে পড়েছিল অধিকাংশই, বললো যে রেন্ট খুব তাড়াতাড়ি হবে বলে এটা 5 টাকাটা 14 টাকা দিতে হবে। আমাকে আজকে 14 টাকা দিতে হচ্ছে। কার টাকা এটা? এটা এদের টাকা? এই চোরদের টাকা? এই দুর্নীতিবাজদের টাকা না, এটা আমার টাকা। রেন্টাল পাওয়ার স্টেশন আনার জন্য সরকার এবং ওই যে যারা রেন্টাল পাওয়ার স্টেশন তারা মিলিতভাবে বছরে 8 থেকে 9,000 কোটি টাকা লুটপাট করবে। তবে ভিন্ন মত অনেক বিশেষজ্ঞের। রেন্টাল হিসাব করে যেভাবে বলা হয়েছিল যে 3 মাসে আসবে, এটা 6 মাসে আসবে, অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে তারা সেই সময় ধরতে পারে নাই। তবু কিছু লেট হলো, এসে কিছুটা রিলিফ আমাদেরকে দিচ্ছে। এই দিক দিয়ে বিবেচনা করলে আমার মনে হয় সরকার যেটা অ্যাডপ্ট করেছে সেটা সাময়িকভাবে উপযুক্ত ব্যবস্থাই ছিল। ভাড়াভিত্তিক এই বিদ্যুৎ কেন্দ্রগুলো যথাসময়ে উৎপাদনে আসতে না পারার পেছনেও উদ্যোক্তাদের রয়েছে অনেক অভিযোগ। জমি অধিগ্রহণ করার প্রসেসটাই অনেক লেন্দি হয়েছে। তারপরে ধরুন আমাদের কিছু ইকুইপমেন্ট আসলো, এখন
কাস্টমসের যে প্রসিডিওর, সেটাতে কিন্তু প্রসিডিওর ফলো করে খুব দ্রুত কিন্তু এই ইকুইপমেন্ট ছেড়ে দেওয়ার কথা, ওই দিন ধরুন আপনার 2 দিনের মধ্যে বা 1 দিনের মধ্যে। সেখানে 2 মাস আমাদের ইকুইপমেন্ট আটকে রাখলো। এই ধরনের সমস্যা কিন্তু পার করেই আমরা কাজ করছি। আর নির্দিষ্ট সময়ে বিদ্যুৎ উৎপাদন করতে না পারার জন্য জরিমানা হিসেবে সরকারের এলডি মওকুফেরও আবেদন উদ্যোক্তাদের। এখানে অনেক সমস্যা আছে বা ছিল, যেগুলো অতিক্রম করে এনারা কাজ করেছেন। সেক্ষেত্রে সমস্যার কথা চিন্তা করে হয়তো সরকার আপনার এলডি মওকুফের চিন্তা করতে পারেন। কিন্তু এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি বিদ্যুৎ প্রতিমন্ত্রী। আমাদের এলডি নেওয়া কাজে আমাদের উদ্দেশ্য না, আমাদের তো উদ্দেশ্য হল বিদ্যুৎ নেওয়া। সেই উদ্দেশ্যটাই তো আমরা করার জন্য যখন পারতেছি না, তখন তো আমাদের কাছে তার কোনো উপায় নেই। গেল 2 বছরে নতুন 1400 মেগাওয়াট বিদ্যুতের অধিকাংশই এসেছে কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র থেকে। তবে সরকারের মহাপরিকল্পনা অনুযায়ী কুইক রেন্টাল থেকে 1200 মেগাওয়াট বিদ্যুতের জন্য বার্ষিক ক্ষতির পরিমাণ দাঁড়াবে প্রায় 12,000 কোটি টাকা। মঞ্জুরুল আলম পান্না, 21 টেলিভিশন, ঢাকা। পার্বত্য চুক্তির পক্ষে বিপক্ষে 2 গ্রুপের সংঘর্ষে আবারও অশান্ত পাহাড়। এই সংঘাতে 1997 সাল থেকে এখন পর্যন্ত নিহত হয়েছে প্রায় 400 জন। সবশেষ শনিবার রাঙামাটির বড়কল উপজেলার শুভলং ইউনিয়নের নারাইছড়িতে সশস্ত্র হামলায় চুক্তির বিপক্ষের ইউপিডিএফ এর 5 জন নিহত হয়। এদের মধ্যে আজ আরেকটি লাশ উদ্ধার করেছে পুলিশ। এদিকে এ ঘটনার প্রতিবাদে কাল রাঙামাটিতে সকাল সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা দিয়েছে ইউপিডিএফ। পার্বত্য রাঙামাটি প্রতিনিধি ছত্রং চাকমার পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শনিবারই 2টি লাশ উদ্ধার হলেও রোববার সকালে কাপ্তাই হ্রদ থেকে অনিমেষ চাকমা নামে আরেকজনের লাশ উদ্ধার করে পুলিশ। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ তাদের 5 নেতাকর্মী নিহতের দাবি করেছে। তবে পুলিশ বলছে এ সংখ্যা 4। সকাল 2টো লাশ এবং আজকে সকালে আরেকটা লাশ পাওয়া গেছে। তার মধ্যে 2 জনের পরিচয় পাওয়া গেছে। প্রথম জন হচ্ছে প্রবীণ চাকমা এবং আজকে যেটা পেয়েছেন সেটা হচ্ছে অনিমেষ চাকমা। 1997 সালে জনসংহতি সমিতির সঙ্গে পার্বত্য শান্তি চুক্তি করে তৎকালীন সরকার। তবে এর বিপক্ষে অবস্থান নেয় ইউপিডিএফ। এরপর থেকে সংগঠন দুটি সহিংসতায় জড়িয়ে পড়ে। 14 বছরে দুপক্ষে সহিংসতায় প্রাণ গেছে 400 জনের, আহত হয়েছে 1350 জন, আর অপহৃত হয়েছে 1,500 মানুষ। শনিবারের হামলার জন্য জনসংহতি সমিতিকে দায়ী করেছে ইউপিডিএফ। পার্বত্য চট্টগ্রামে ইউপিডিএফ জনসমর্থন নিয়ে পূর্ণ স্বায়ত্তশাসন আন্দোলনরত এবং জনগণ ইউপিডিএফের সাথে আছে। সে ভয়ে সন্তুলার মা খুন ছাড়া গণতান্ত্রিক এবং শান্তিপূর্ণ উপায়ে রাজনৈতিকভাবে মোকাবেলা করার মতো কোনো অবস্থা বর্তমানে নেই। তবে এ অভিযোগ অস্বীকার করেছে জেএসএস। চুক্তি বাস্তবায়নের জন্য গণতান্ত্রিক ভাবে আন্দোলন করে যাচ্ছে। কাজে এই ধরনের সশস্ত্র তৎপরতা বা আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত না। অবশ্য পুলিশেরও ধারণা হত্যাকাণ্ডের পেছনে জনসংহতি সমিতিই দায়ী। ইউপিডিএফ তাতে তো কোনো সন্দেহ নেই। ইউপিডিএফের একজন কেন্দ্রীয় নেতাও আছে অনিমেষ চাকমা মৃতদের তালিকায়, এবং তাদের সাথে তো জেএসএস এর বিগত অনেক বছর ধরেই সাংঘর্ষিক অবস্থা বিদ্যমান। সুতরাং প্রাথমিকভাবে তো জেএসএস দায়ী বলে মনে হচ্ছে। দায়ী যেই হোক, পাহাড়ের সাধারণ মানুষ চায় বন্ধ হোক হানাহানি, শান্তি আসুক স্থায়ীভাবে। রত্না জামান, 21 টেলিভিশন। রাজধানীর নাখালপাড়ায় নির্মাণাধীন বহুতল ভবনের পাইলিং ধসে দুর্ঘটনা কবলিত এলাকা বালু দিয়ে ভরাট করতে আরো 4 দিন সময় লাগবে বলে জানিয়েছেন সেনা কর্মকর্তারা। রাজউক চেয়ারম্যান জানিয়েছেন, মালিক পক্ষ এবং নির্মাণ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং 7 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়া হবে। এদিকে মামলার পরিপ্রেক্ষিতে ড্যাব নেতা এজেড.এম. জাহিদ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। জিয়া খানের রিপোর্ট। নাখালপাড়া বহুতল ভবনের পাইলিং দশে সৃষ্ট বিশাল গর্তটি বালু দিয়ে ভরাট শুরু করেছে রাজউক সিটি কর্পোরেশন এবং সেনা প্রকৌশলীরা। সেনা কর্মকর্তারা জানান, এখনো ঝুঁকির মধ্যে আছে আশপাশের ভবনগুলো। আপাতত এই বৃষ্টির মৌসুমে আমাদের এই যে বড় গর্ত করা হয়েছে, যদি ভরাট না করা হয় তো পার্শ্ববর্তী বিল্ডিং বেশ কয়েকটা হয়তো ধসে যাবে। আমাদের যে মাটি ভরাট কাজ চলছে, আগামী 4-5 দিন লাগতে পারে। সর্বমোট 10 লক্ষ সিএফটি মাটি আমাদের লাগবে। সকালে এলাকাটি পরিদর্শনে আসেন গৃহায়ন ও গণপূর্ত সচিব এবং রাজউক চেয়ারম্যান। রাজউক চেয়ারম্যান বলেন, দায়ীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যিনি মালিক, যিনি ডিজাইনার, যিনি আপনার এই যে সয়েল ইঞ্জিনিয়ার, তাদের বিরুদ্ধে আমরা গতকালকে কেস করেছি। আমরা আশা করি এই কেসের আওতায় তাদের সামনে অবস্থিত অবশ্যই। সচিব বলেন, আশপাশের ভবনগুলো বিল্ডিং কোড না মেনে নির্মাণ করা হয়েছে। ইমারত নির্মাণের নিয়ম কানুন মানবেন না, তারপরে দুর্ঘটনা হলে
রাজুকের দোষ বা মিডিয়ার দোষ সেটা বলা যাবে না। আপনাকে আপনার কাজের যে একটা কাজ করতে যাচ্ছে তার নীতিমালা আপনাকে ফলো করতে হবে। এদিকে সকাল থেকে মানববন্ধন করছে নির্মাণ শ্রমিকরা। তাদের দাবি, অবৈধভাবে ভবন নির্মাণ করার কারণে আহত হয়েছেন শ্রমিকরা। এ সময় দায়ীদের বিরুদ্ধে শাস্তি দাবি করেন তারা। জিয়া খান, একুশে টেলিভিশন, ঢাকা। এবার পিপলস লিজিং বাণিজ্য সংবাদ। চব্বিশ ও 25 মে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব অর্থনৈতিক সংকট ও ইসলামী ব্যাংক ব্যবস্থার শক্তি বিষয়ে সেমিনার। এ উপলক্ষে সকালে স্থানীয় একটি হোটেলে সংবাদ সম্মেলন করে ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরাম IBCF সেমিনারে IBCF এর চেয়ারম্যান আবু নাসের মোহাম্মদ আব্দুল জাহের বলেন, বাংলাদেশে ইসলামী ব্যাংকিং ক্রমে জনপ্রিয় ও শক্তিশালী হচ্ছে। এর ফলে বাণিজ্যিক ব্যাংকগুলো ইসলামী ব্যাংকিং কার্যক্রম করতে উৎসাহিত হচ্ছে। এবার মডার্ন ডায়াগনস্টিক সেন্টার আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানে আর কোন আল কায়দা নেতার উপস্থিতি পাওয়া গেলে আবারও অভিযান চালানোর ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ইউরোপ সফরের আগে বিবিসির কাছে এক সাক্ষাৎকারে একথা জানান তিনি। ওবামা বলেন, যুক্তরাষ্ট্র পাকিস্তানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল, তবে মার্কিন নাগরিক বা অন্য কোনো মিত্র দেশের নাগরিককে হত্যা বা হত্যার পরিকল্পনা করলে তা বরদাস্ত করা হবে না। গেল 2 মে পাকিস্তানের অ্যাবোটাবাদে অভিযান চালিয়ে আল কায়দা নেতা ওসামা বিন লাদেনকে হত্যা করে মার্কিন বাহিনী। এরপর থেকেই দুদেশের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। জানাচ্ছি খেলার খবর। ফুটবল। গ্রামীণফোন বাংলাদেশ লিগে ফরাশগঞ্জকে 2-1 গোলে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথম থেকে আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। প্রথমার্ধের 9 মিনিটে নাসিরের পাসে শাকিল গোল করলে এগিয়ে যায় ফরাশগঞ্জ। এরপর 49 মিনিটে জুয়েলের গোলে খেলায় ফেরে শেখ জামাল। তবে 55 মিনিটে শাকিলের দেয়া পাসে মামুন বল জালে জড়ালে 2-1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে শিরোনামগুলো আরো একবার। পুঁজিবাজার নিয়ন্ত্রণে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানোর উদ্যোগে ক্ষুব্ধ বিনিয়োগকারী, ডিএসই সিদ্ধান্ত নেয়নি, সরকার এসিসি নিয়ন্ত্রণ করবে না। সংসদের 9ম অধিবেশন শুরু, 9 জুন বাজেট পেশ, খালেদা জিয়া দেশে ফিরলে বিএনপির অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত। রেন্টাল এবং কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলো ব্যর্থ বলে অনেকে দাবি করলেও ভিন্নমত কারো কারো, এলডি মওকুফের আবেদন উদ্যোক্তাদের। দর্শক, 21 টেলিভিশনের সর্বশেষ খবর জানতে যে কোনো মোবাইল থেকে ডায়াল করুন 2021 নম্বরে আর লগ অন করুন www.21-tv.com ওয়েবসাইটে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।